আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পদার্থবিজ্ঞান চ্যাপ্টার নাম্বার 2 গতি এটা নিয়ে প্রথম ক্লাস শুরু করব। শুরুতে গতির অত বেশি বেসিক কোনো কথা আমি আলোচনা করব না, জাস্ট যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই আলোচনা করব। একদম বেসিক সহজ কথাবার্তাগুলো বলে আমি ভিডিওর লেন্থ বড় করতে চাই না বা সময় নষ্ট করতে চাই না। এগুলো কম বেশি সবাই জানেন। গতিবিদ্যা একদম বেসিক একটা চ্যাপ্টার, যেটা আপনারা সেই শুরু থেকে ক্লাস 9 থেকেই পড়তেছেন। তো আমি জাস্ট দুই একটা লাইন বলে বলে যাব বেসিক কথাগুলা। শুরুতে যদি স্থিতি, গতি আর বিভিন্ন প্রকার গতি এগুলো নিয়ে একটু কথা বলি। স্থিতি কি সবাই জানেন। যদি কোনো বস্তুর স্থির থাকে তাকে আমরা বলবো স্থিতি, আর যদি কোনো বস্তু গতিশীল থাকে সেটাকে বলবো আমরা গতি। এটা আমরা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষেও বলতে পারি। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন না হয় তাহলে সে স্থিতি বা স্থির আছে। আর প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, তবে প্রসঙ্গ কাঠামোটা কেমন হতে হবে? জড় স্থির প্রসঙ্গ কাঠামো হতে হবে। যাই হোক, আর গতি হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হয় গতি। আচ্ছা, গেল। বিভিন্ন প্রকার গতি আছে: ঘূর্ণন গতি, চলন গতি, রৈখিক গতি, পর্যাবৃত্ত গতি, দোলন গতি। এগুলো নিয়ে আর আলোচনা করতেছেন। এগুলো আপনারা বই পড়লেও জানেন, বা বই না পড়া ছাড়াও নাম শুনেই আপনাদের মাথায় চলে আসতেছে জিনিসগুলো কেমন। এগুলো নিয়ে কথা না বলি। স্কেলার ও ভেক্টর রাশি এগুলো নিয়ে একটু যদি বলি। স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশি প্রকাশের জন্য অনলি মান প্রকাশ করলেই চলে, অর্থাৎ যে সকল রাশির অনলি মান আছে, কোনো দিক নেই, তাকে বলা হয় স্কেলার রাশি। এটাকে আমরা অন্য নামে বলি অদিক রাশি, মানে যেটার কোনো দিক নাই যে রাশির। আর ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশির মানের পাশাপাশি দিকও আছে, অর্থাৎ এটাকে বলা হয় সদিক রাশি। এর মান বলার সাথে সাথে তার দিকও আমার বলতে হবে যদি এক্স্যাক্টলি তাকে প্রকাশ করতে হয়। সো স্কেলার রাশি আমরা কে কে আছে সেগুলো মনে রাখার জন্য একটা সহজ একটা সূত্র দিছিলাম আমি। সেটা হচ্ছে দৈর্ঘ্য, দ্রুকা, শশতা। এগুলো সব হচ্ছে স্কেলার রাশি। মানে আমাদের গতানুগতিক বা সচরাচর যেই সকল স্কেলার রাশি, ভেক্টর রাশি নিয়ে আমরা কাজ করি, সেখানে এগুলো হচ্ছে বহুল পরিচিত স্কেলার রাশি। দৈর্ঘ্য, দ্রুকা, শশতা। কি কি? দৈ দিয়ে দৈর্ঘ্য, ভ দিয়ে ভর, দ্রু দিয়ে দ্রুতি, কা দিয়ে কাজ, তালবস্যা দিয়ে শক্তি, দন্তস্ব দিয়ে সময়, তা দিয়ে তাপমাত্রা। আচ্ছা, স্কেলার রাশি আমরা মোটামুটি চিনলাম। ভেক্টর রাশির একটা সূত্র এখানে লিখছিলাম কিনা জানি না, দেখি লেখা আছে কিনা। আচ্ছা, ভেক্টর রাশির সূত্রটা দেওয়া নাই, সেটা আমি এমনি মুখে বলে দিতে পারি, অথবা এটা আপনারা পরে এইচএসসিতে যখন উঠবেন তখন ভেক্টর চ্যাপ্টারটা পড়ার সময় পাবেন এগুলো। ভেক্টর রাশি মনে রাখা একটা বড় একটা সূত্র আছে, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। ঠিক আছে? ভবে হচ্ছে ভরবেগ, সব দিয়ে স্মরণ, ব দিয়ে বল, প্রিয়, প্রিয় থেকে পৃষ্ঠটান। যদিও প্রিয় মানে প রফলা রস্বীকার ছিল, কিন্তু আমরা পৃষ্ঠটানের প আর রিকারকে আমরা পৃষ্ঠটানের প্রিয়র সাথে মিলাতে পারি। তারপর ও দিয়ে ওজন, তা দিয়ে ত্বরণ, তারপর আরও অনেকগুলো আছে, সবগুলো আমি আর ব্যাখ্যা করতেছি না, কারণ আমরা এখানে ভেক্টর রাশি অতগুলো প্রয়োজন নাই। ডিটেইল ভেক্টর রাশি আমাদের প্রয়োজন হবে এইচএসসিতে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার নাম্বার 2 ভেক্টর যে চ্যাপ্টারটা আছে সেখানে। আমরা মোটামুটি এমনি নামগুলো যাতে একটু মনে থাকা যায় সেজন্য আমরা বললাম। এটা হচ্ছে দৈর্ঘ্য, দ্রুকা, শশতা, ওইটা হচ্ছে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। সেখানে খুব পরিচিত নামগুলো আমি উল্লেখ করছি জাস্ট। আরও অনেকগুলো আছে, সান্দ্রতা বলেন, পৃষ্ঠটান, আরও অনেক জিনিসপত্র আছে, সেগুলো আমি উল্লেখ করতেছি না আপাতত। স্কেলার রাশি আমরা এগুলো চিনে রাখি: দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা। এগুলো সব হচ্ছে স্কেলার রাশি। এখন দূরত্ব ও সরণ, এগুলো সেম টাইপের জিনিস নিয়ে আমরা একটু কম্প্যারিজন একটু আর কি করি, একটু তুলনা করি। দূরত্ব, সরণ দুইটা সেম টাইপ, কিন্তু একটা স্কেলার একটা ভেক্টর। দূরত্ব হচ্ছে স্কেলার, সরণ হচ্ছে ভেক্টর। দূরত্বের অনলি মান আছে, আর সরণের মানের পাশাপাশি দিকও আছে। দূরত্ব প্রকাশ করতে বললে আমি বলতে পারি আমি আমার এই অবস্থান থেকে 5 মিটার দূরত্ব অতিক্রম করলাম। 5 মিটার আমি যে কোনো দিকেই যেতে পারি, এটাকে বলবো দূরত্ব। কিন্তু সরণ বললে, মনে করেন আমি দূরত্ব বললাম, আমি এই যে এখান থেকে এই এ পয়েন্ট থেকে আমি এই যে ঘুরে টুরে বি পয়েন্টে গেলাম, দূরত্ব অতিক্রম করছি মনে করেন 5 কিলোমিটার।
এই পুরা একদম পুরা লাইন পুরাটা জুড়ে আমি অতিক্রম করছি, এই পুরাটারকেই আমি বলবো দূরত্ব। এটার কোনো দিক নাই, দিক উল্লেখ করতে হবে না দূরত্ব বললে। কিন্তু যদি বলা হয় সরণ, যদি বলা হয় কি সরণ, যদি বলি এ থেকে বি এর সরণ, তাহলে সেটি কি হবে? সরণ হচ্ছে যার মানও আছে দিকও আছে, কারণ সরণ একটা ভেক্টর রাশি, এর মানের পাশাপাশি দিকও আছে। অর্থাৎ যদি বলি এ থেকে বি এর সরণ হয়েছে, তাইলে সেটি কী হবে জানেন? এ থেকে বি এ একদম ডাইরেক্ট সরল একটা রেখা আঁকে ফেলবো। একদম সর্বনিম্ন মিনিমাম ডিস্টেন্স যেটা অতিক্রম করি সেটা হচ্ছে এ বি এর মান, অর্থাৎ সরণ হচ্ছে এ থেকে বি এ। তখন ক্যালকুলেশন করে দেখা গেছে সেটা হচ্ছে কত? এটা তো 5 কিলোমিটার হয়েছিল না, এটা মনে করেন 1 কিলোমিটার। অর্থাৎ এ থেকে বি এ সরণ হচ্ছে 1 কিলোমিটার। আর যদি দূরত্ব অতিক্রম করছি কিভাবে গেছি সেগুলো জিজ্ঞেস করা হয়, সেটাই হবে দূরত্ব, এবং সেটা হচ্ছে 5 কিলোমিটার। অর্থাৎ দূরত্বের মান আছে, কোনো দিক নাই, কিন্তু সরণের মানের পাশাপাশি দিকও উল্লেখ করতে হবে। অর্থাৎ এ থেকে বি এর দিকে দিকটা কোন দিকে, মানে এ থেকে বি এ যে আমি 1 কিলোমিটার গেছি সেটা কোন দিকে? উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে নাকি পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে নাকি উত্তর পূর্ব নাকি দক্ষিণ পূর্ব, অক্ষের সাথে কত কোণে, এগুলো আমার বলে দিতে হবে। সে ফর এক্সাম্পল আমি এখানে দাঁড়ায় আছি, এখান থেকে আমি 5 মিটার দূরত্ব অতিক্রম করছি বললাম, তাহলে 5 মিটার আমি যে কোনো দিকে যেতে পারি, এদিকে ঘুরে বোর্ডের পেছন দিয়ে অথবা আপনার ক্যামেরার পেছন দিয়ে ঘুরে আসতে পারি, যাই হোক না কেন দূরত্ব। কিন্তু যদি আমাকে বলা হয় সরণ, আমি 5 মিটার সরণ হয়েছে আমার, তাহলে কোন দিকে গেছি সেটা আমার বলতে হবে। 5 মিটার কি আমি এই দিক বরাবর, মানে আমার যদি একটা এক্স অক্ষ ধরে নিই, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি ডানে গেছি না 30 ডিগ্রি বামে গেছি, নাকি 370 ডিগ্রি গেছি না 360 ডিগ্রি গেছি, এইসব জিনিসগুলো আমার কি উল্লেখ করতে হবে। অর্থাৎ মানের পাশাপাশি দিকও আমার উল্লেখ করতে হবে যদি আমি সরণের কথা বলি। তাইলে দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, আর সেটার ভেক্টর ফর্ম হচ্ছে সরণ। ঠিক সেইমভাবে দ্রুতি ও বেগ, এটাও দূরত্ব আর সরণের মতো আমি তুলনা করতে পারি। কীরকম? দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, আর বেগ হচ্ছে ভেক্টর রাশি। দ্রুতি মানে হচ্ছে আমি সময়ের সাথে কত দূরত্ব অতিক্রম করতেছি, একক সময়ে কত দূরত্ব অতিক্রম করছি, সেটাই হচ্ছে দ্রুতি। আর বেগ কি? সময়ের সাথে সরণ, মানে আমি এক সেকেন্ডে কত সরণ হয়েছে। তো যার কারণে আমি এখানে সরণ বলার পাশাপাশি আপনাকে ডাইরেকশনটাও কিন্তু উল্লেখ করে দিছি, কারণ সরণ বলা মানে হচ্ছে আমি সেখানে দূরত্বও হয়েছে, দূরত্ব অতিক্রম করছি, এবং সেখানে দিকও আমি উল্লেখ করে দিচ্ছি। সেই জন্যই বেগটা একটা কি রাশি? ভেক্টর রাশি। দ্রুতির ইংলিশ যদি ফর্ম বলি, দ্রুতিকে বলা হয় স্পিড, দ্রুতিকে বলা হয় স্পিড, আর বেগকে বলা হয় ভেলোসিটি। তো স্পিডের কোনো ডাইরেকশন নাই, সেটা কেমনে বুঝি? আমরা বলি যে গাড়ির যে মিটারটা থাকে, যেখানে আমরা গাড়ির দ্রুতি চেক করি, সেটাকে কি বলা হয়? স্পিডোমিটার। এটাকে কিন্তু ভেলোসিটি মিটার বলা হয় না, স্পিডোমিটার বলে। এবং যদি কার কিংবা বাইক, আপনারা সেখানে যদি স্পিডোমিটারটা দেখেন, দেখবেন ওখানে জাস্ট মানটা দেখাচ্ছে কত কিলোমিটার পার আওয়ার বা কত মাইল পার আওয়ার বা কত মিটার পার সেকেন্ড, এই জিনিসটা দেখাচ্ছে। উত্তর দিকে যাচ্ছি নাকি দক্ষিণ দিকে যাচ্ছি নাকি পূর্ব দিকে যাচ্ছি, এইগুলো কিন্তু সেখানে উল্লেখ করে না, কারণ সেটা স্পিডোমিটার। সেখানে আমাকে স্পিডটা প্রকাশ করা হবে, অর্থাৎ অনলি আমাকে সেখানে দ্রুতিটা প্রকাশ করবে, বেগটা প্রকাশ করতেছে না। আচ্ছা গেল। আর ত্বরণ কি? ত্বরণ হচ্ছে সময়ের সাথে, আচ্ছা আমি বেগটাকে একটু সুন্দরভাবে একটা দিয়ে লিখি। বেগকে আমরা ভি দিয়ে বলি, সেটাকে আমরা বলবো হচ্ছে ডেল এস বাই ডেল টি, অর্থাৎ সময়ের সাথে সাথে সরণ, মানে একক সময়ে কতটুকু আমি অবস্থান পরিবর্তন করতেছি নির্দিষ্ট দিকে বললে তখন সেটা হয়ে যাবে বেগ, আর যদি দিক না বলি তখন সেটা হয়ে যাবে দ্রুতি। দ্রুতি তো সহজ, একদম ইজিলি আমরা বের করতে পারি, সেটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মোট সময়। সেখানে টোটাল দূরত্ব কত অতিক্রম করছে সেটা বসাবে, আর নিচে বসাবে মোট কত সময় ধরে সে ওই পথটা অতিক্রম করছে সেটা, তাইলে আমরা পেয়ে যাব দ্রুতি। আর তার সাথে যদি আমরা দিক প্রকাশ করি, প্লাস মাইনাস সহকারে দিক প্রকাশ করি, তাহলে সেটা হয়ে যাবে বেগ। সহজ ভাষায় বললাম। ডেল এস মানে হচ্ছে সরণ কতটুকু হয়েছে সেটা, আর ডেল টি মানে হচ্ছে কি সময়, মানে মোট সময়ে কতটুকু সরণ হয়েছে। সো সেই মোট সময় দিয়ে ভাগ করে দিলে আমরা বেগ পেয়ে যাই। ঠিক সেম আমি যদি ত্বরণ বলি, দেখি ত্বরণকে আমরা ইংলিশে বলি এক্সেলারেশন। ওকে, এক্সেলারেশন সেটা কি? সেটা হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন। বেগ কি বলছিলাম? সময়ের সাথে সরণ অথবা সময়ের সাথে অবস্থানের পরিবর্তন নির্দিষ্ট দিকে, সেটা হচ্ছে বেগ। আর ত্বরণটা হচ্ছে কি? সময়ের সাথে বেগের পরিবর্তন। সো বেগের ক্ষেত্রে আমি প্লাস মাইনাস দিয়ে কিন্তু ওর দিক বুঝবো। ঠিক সেম ত্বরণের ক্ষেত্রে ওর প্লাস মাইনাস দিয়ে আমি দিক বুঝবো না, তবে প্লাস মাইনাস দিয়ে বুঝতে পারবো যে কি বেগ বাড়তেছে নাকি কমতেছে। কারণ এ এর মান প্লাস হওয়া বা ত্বরণের মান প্লাস হওয়া মানে কি সময়ের সাথে বেগ বাড়তেছে, আর এ এর মান মাইনাস হওয়া মানে কি সময়ের সাথে বেগ কমতেছে। তখন সেটাকে আমরা অ্যাক্সেলারেশন না বলি, তখন আমরা সেটাকে বলি ডিসেলারেশন বা মন্দন বলি। ত্বরণকে, ঋণাত্মক ত্বরণকে আমরা কি বলি? মন্দন বলি। ঠিক আছে, গেল।
তো আমরা মোটামুটি এগুলো দেখলাম। এরপর হচ্ছে গতির কিছু সমীকরণ আছে, এগুলোর কোনো প্রতিপাদন আমি এখানে দেখাবো না, এখানে কোনো প্রয়োজনই নেই আমার প্রতিপাদন, আমার জাস্ট ম্যাথের জন্য সূত্রগুলো প্রয়োজন, তাই আমি একটু রিক্যাপ করার জন্য সূত্রগুলো দিয়ে রাখছি। রিক্যাপ বলবো, এটাকে আমি বলবো রিক্যাপ, কারণ আপনারা এগুলো অনেক আগে থেকেই দেখে আসছেন সূত্রগুলো, আজকের ক্লাসে প্রথমবারের মতো দেখতেছেন এমন কোনো স্টুডেন্ট আমার মনে হয় না আছে বলে। তো দেখি এখানে আমরা এই যে গতিবিদ্যাতে যে সকল রাশি নিয়ে আমরা আলোচনা করি সেগুলো হচ্ছে SUVAT। এস দিয়ে হচ্ছে সরণ, ইউ দিয়ে হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। সো এই 5টা রাশি দিয়ে আমরা মোটামুটি 1 2 3 4 5 6টা ইকুয়েশন পাই। লাস্টেরটা বাদ দিই, আপাতত 5টা ইকুয়েশন আমরা সবাই পরিচিত আছি। কি কি? সেটা একটা হচ্ছে S = UT + ½ AT²। আমি কোনো ব্যাখ্যাগুলোতে দিব না, কোনো ব্যাখ্যা করতে চাইও না এই সূত্রগুলো নিয়ে, হুদায় সময় নষ্ট হবে যদি আমি এগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা গেল। এরপর একটা হচ্ছে V² = U² + 2AS। কোনটা কখন কিভাবে ইউজ করবো সেটা আশা করি বুঝতেছেন। যাদের মান দেওয়া থাকবে আর যার মান বের করতে হবে ওদের দ্বারা সমন্বয় করা যেই সূত্রটা থাকবে আমরা সেই সূত্রটা ইউজ করব, আর কোনো কথা নাই। এরপর হচ্ছে V = U + AT। আচ্ছা গেল। তারপর S = V + U/2 × T। এটা গড় বেগের সূত্র থেকে আসছিল। আচ্ছা যাই হোক, S = V + U/2 × T। এরপরে এটা তো আমাদের সবচেয়ে বেশি পরিচিত, খুব ফেভারিট, খুব জনপ্রিয় একটা সূত্র। সেটা কোনটা? সেটা হলো S = VT। এখানে লিখে দিছি S = VT। এই সূত্রটা কখন ইউজ করব? অবশ্যই আমরা জানি যখনই সমবেগ থাকবে তখনই আমরা চোখ বন্ধ করে সূত্র ইউজ করব S = VT, যেখানে ভিটা হচ্ছে ওই সমবেগের মান, আর এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণ, আর টি হচ্ছে কি? সময়। আচ্ছা, এরপরে আরেকটা বক্স দিয়ে আমি আরেকটা সূত্র লিখে রাখছি। সেটা কোনটা একটু বলি। আমাদেরকে কোশ্চেনে কখনো কখনো জিজ্ঞেস করে যে গাড়িটি 9ম সেকেন্ডে বা 8ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এরকম আমাদেরকে কিছু কোশ্চেন করে, 8ম সেকেন্ডে বা 9ম সেকেন্ডে। এটা মানে কি? 8ম সেকেন্ড মানে কি? 8ম মানে হচ্ছে 8তম সেকেন্ড। এটা দ্বারা বোঝানো হয় টোটাল 8 সেকেন্ড না, 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অনলি 1 সেকেন্ড। কোন সেকেন্ড? 8তম সেকেন্ডটা। অর্থাৎ 0 সেকেন্ড, 1 2 3 4 5 6 7, 7 সেকেন্ড হওয়ার পরে যেই সেকেন্ডটা আছে সেটাই হচ্ছে কি? 8ম সেকেন্ড। অর্থাৎ এখানে টোটাল 8 সেকেন্ড বলা হয় নাই, এখানে বলা হয়েছে ওই 1 সেকেন্ডটা। তো সেটা যদি আমাকে বের করতে বলে ডাইরেক্ট টিতম সেকেন্ডে বা এনতম সেকেন্ডে আমি কত দূরত্ব অতিক্রম করতেছে সেটা বের করার জন্য একটা ডাইরেক্ট ফর্মুলা আমার আছে, যদিও সেটা এসএসসিতে আপনাদের বইয়ে দেওয়া নাই। এইচএসসিতে উঠলে দেখবেন আপনার ফিজিক্স বইয়ের মধ্যে ওই চ্যাপ্টার নাম্বার 3 চ্যাপ্টার নাম্বার 3 যখন গতিবিদ্যা পড়বেন এইচএসসিতে, তখন সেখানে দেখবেন এই সূত্রটা ডাইরেক্ট দেওয়া আছে, টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র এইটা। কিন্তু এসএসসিতে যেহেতু দেওয়া নাই তাই আমি এটাকে বক্স করে রাখছি। আপনি চাইলে এটা এমসিকিউর জন্য মুখস্থ রাখতে পারেন, অথবা আপনি এসএসসিতে যেভাবে করতে হয় সেভাবে করতে পারেন। এসএসসিতে কীভাবে করি? মনে করেন আমাকে দিয়ে দিছে ইউ এর মান দিয়ে দিছে, এ এর মান দিয়ে দিছে, টি আমার জানা আছে 8তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তাইলে আচ্ছা আরেকটা কথা বলি, এখানে যতগুলো টি আছে এই ফর্মুলাতে, মানে এই নিচের বক্সটা ছাড়া বাকি যতগুলো আছে প্রত্যেকটা ফর্মুলাতে তো টি আছে। এই টি মানে কি? এই টিগুলোতে যদি আমি 8 বসাই, এই টিগুলোতে 8 বসাইলে আমি এস কি পাবো জানেন? টোটাল 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবো। যে টি 8 বসানো মানে হচ্ছে শুরু, যাত্রা শুরুর সময়কে আমরা টি = 0 বলবো, আর 8 টি যদি 8 বসাই তাহলে হবে কি 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব। এই যে এই ফর্মুলা, এইটা সবগুলোতে সেম জিনিসই পাবো আমরা। কিন্তু লাস্টে যে ফর্মুলাটা আমি দিছি সেখানে টি = 8 বসানো মানে কি জানেন? আপনি অনলি ওই 8তম সেকেন্ড মানে ওই 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটাই আপনি পেয়ে যাবেন। ফর্মুলাটা ওইভাবেই করেই রেডি করা হয়েছে। তো আমরা ওই ফর্মুলাটা যদি দেখি সেটা কি? সূত্রটা ST দিয়ে বুঝাইতে চাইছি হচ্ছে কি টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এই টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত সেটা কেমনে বের করব? U + ½ A × 2t - 1। অর্থাৎ আপনি এখানে টি এর জায়গায় যদি 8 বসান 8তম সেকেন্ড মানে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটাই পাবেন। তো চাইলে আপনি এটা মুখস্থ করে রাখতে পারেন এমসিকিউর জন্য, আর সিকিউতে আসলে এটা ইউজ করার প্রয়োজন নেই, কারণ টিচাররা যেহেতু এসএসসির বইয়ে নাই সেটা স্যাররা পছন্দ করবে না। তাই আপনি এসএসসিতে কীভাবে করবেন? এসএসসিতে করবেন কি, ওই যে মনে করেন এই ইয়া দিছে, ইউ দিছে আমাকে, এ দিছে আমাকে, বলছে 8তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে টি = একবার বসাবেন 8, তাইলে শুরু থেকে মানে 0 থেকে
8 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেছেন। আবার টি এর জায়গায় বসাবেন 7, তাহলে কি পাবেন 0 থেকে 7 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখান থেকে যেটা পাবেন সেটা হচ্ছে S8, মানে 8 সেকেন্ড পর্যন্ত, আর এখান থেকে যেটা পাবেন সেটা হচ্ছে কি S7। তাহলে S8 থেকে S7 বাদ দিয়ে দিলে ওই 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটাই পেয়ে যাবেন, কারণ আপনি S8 পাচ্ছেন হচ্ছে t0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব। আর t7 যদি বসান তাহলে আপনি S7 কি পাচ্ছেন t0 থেকে 7 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব। তাহলে টোটাল 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস টোটাল 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করলে ওই যে আমরা 8তম সেকেন্ড বা ওই 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি। ওকে, আশা করি দেখছেন। এবার আমরা এরপরে যাই, একটা ছোট্ট ম্যাথ করি, জাস্ট ফর্মুলাগুলো একটু প্র্যাকটিস হওয়ার জন্য ম্যাথটা করবো আর কি। দেখি কোশ্চেনটা, সবাই দেখেন, আমি রিডিং পড়ি। সাদেক মোটর সাইকেল নিয়ে তার বন্ধু দীপুর সাথে আরেক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বেড়াতে বের হলো। আচ্ছা, যাই হোক, তাদের মোটর সাইকেল স্থির অবস্থা হতে, এখানে মার্ক করে দিচ্ছি আমি, স্থির অবস্থা হতে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো। অতঃপর সমবেগে 2 কিলোমিটার পথ অতিক্রম করলো। তার মানে কি করছে, শুরুতে সে গাড়িটা স্থির অবস্থা মানে u=0 থেকে 10 সেকেন্ড, মানে t=10 সেকেন্ডে শেষ বেগ প্রাপ্ত হয়েছে 72 কিলোমিটার পার আওয়ার, সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিতে পারি। এরপরে বলছে মানে ওই জায়গায় গিয়ে ওই বেগ প্রাপ্ত হওয়ার পরে অতঃপর সমবেগে 2 কিলোমিটার গেছে। তার মানে কি, এই বেগটা প্রাপ্ত যখন হয়েছে 72 কিলোমিটার পার আওয়ার বেগ যখন প্রাপ্ত হয়েছে, অতঃপর সে সমবেগে 2 কিলোমিটার পথ অতিক্রম করছে, মানে ওই বেগটা নিয়ে সে 2 কিলোমিটার পথ সমবেগে অতিক্রম করছে। আচ্ছা, যাই হোক, আমি গ আর ঘ করবো আর কি। গতে বলছে সাদেকের মোটরসাইকেলটির ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, ঘতে বলছে সাদেক উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণের সমস্ত পথ চললেও গন্তব্যে আগে পৌঁছাতো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে শুরু করি এখন। সাদেক কোন পার্টে সমত্বরণে গেছে সেটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। এটা বুঝতেই পারতেছেন আশা করি। আমরা কি জানি, কোনো একটি বস্তু যদি স্থির থেকে যায় সবসময়, তাহলে তার ত্বরণ 0 হতে পারে, কারণ ওর বেগের চেঞ্জ হচ্ছে না, বেগ যা ছিল 0 তাই রয়ে গেছে, তাইলে ওর ত্বরণ 0 হতে পারে। অথবা যদি বস্তুটি সমবেগে চলে তাও কিন্তু তার ত্বরণ 0 হবে। এটা আপনারা সবাই জানেন, তাও একটু আমি মুখে বলে রাখছি। কারণ আমরা কি জানি, ত্বরণ মানে হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন। এখন সমবেগ মানে কি, বস্তুটি যেই বেগে চলতেছিল সেই বেগেই চলতে আসে, অর্থাৎ সমবেগে চললেও বস্তুর ত্বরণ হবে 0, আর যদি বস্তু স্থির থাকে তাও বস্তুর ত্বরণ হবে 0। কিন্তু এখানে সমবেগে চলছে লাস্টের পার্টটা, তাহলে সেক্ষেত্রে তার ত্বরণ 0। তাহলে ত্বরণে চলছে কোনটা, ওই যে স্থির থেকে এত বেগ প্রাপ্ত হয়েছে না, 0 থেকে বেড়ে একটা সামথিং বেগ প্রাপ্ত হয়েছে, সেটাই হচ্ছে তার সমত্বরণের অংশটা। তাহলে সেটা দেখি আমরা। এই যে গ, u= আমার এখানে করা আছে, আমি আস্তে আস্তে দেখাচ্ছি, সেগুলো আপনারা দেখেন। আমি যে জায়গায় সলভ দেখাবো সেই জায়গায় আপনারা খেয়াল করবেন, পুরো সলভ দেখার প্রয়োজন নাই শুরুতে। u=0 ms ইনভার্স 1, t=10 সেকেন্ড, v=72 কিলোমিটার পার আওয়ার। সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে কীভাবে নিব, 1000 দিয়ে গুণ করব, মানে কিলোমিটারকে মিটারে নিব, আর আওয়ারকে সেকেন্ডে নিতে হলে কী হবে, 3600 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 1 ঘন্টা 1 আওয়ার =3600 সেকেন্ড, 3600 সেকেন্ড বসাই দিলে আসে হচ্ছে 20 ms ইনভার্স 1। এখন সূত্র একদমই সহজ, ত্বরণ নির্ণয়ের সূত্র কি, a=v-u/t। এই যে v-u/t বসাই দিলাম, কাজ শেষ। একটু দেখেন সবাই, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ আসে। ওকে, এরপরে আমরা ঘতে যাই। সাদেক উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে সমস্ত পথ চললেও গন্তব্যে আগে পৌঁছাতো। আচ্ছা, দেখি কোশ্চেনটাতে আমাকে কি বলতে চাইছে। কোশ্চেনটাতে আমাকে বলছে কি, উদ্দীপকে যে ইনফরমেশনগুলো দিয়ে দিছে সেই অনুযায়ী সাদেক গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগছে সেটা আমার বের করতে হবে। আরেকটা হচ্ছে ঘতে একটা কন্ডিশন বলে দিছে যে উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে, মানে আমি গতে যেই ত্বরণটা পাইছি সেই ত্বরণের অর্ধেক ত্বরণে পুরা পথ চলবে। তাহলে পুরা পথ যদি সে উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে চলে যায়, সেক্ষেত্রে ওর সময় কত লাগবে সেটা আমার বের করতে হবে। প্রথমেরটার সময় আর পরেরটার সময় দুটাকে তুলনা করব। ওরা বলে দিছে যে প্রথমেরটার চেয়ে পরেরটার সময় কম লাগবে, কারণ আগে পৌঁছাবে। আমরা সেটা গাণিতিকভাবে দেখাতে হবে। আবার বলি, উদ্দীপকের কন্ডিশন অনুযায়ী আমি পুরা ম্যাথটা করব, মোট সময় কত লাগে সেটা বের করব। ঘতে যেই কন্ডিশন দিছে সেটা দিয়ে আমি পুরা ম্যাথটা করব,
মোট সময় কত লাগবে সেটা বের করব, দুইটা তুলনা করব, তাইলে আমরা ওদের কোয়েশ্চেনটার অ্যান্সার যাচাই বাছাই করতে পারবো আর কি। দেখি আমি উদ্দীপকের পথ প্রথম ম্যাথটা করবো হচ্ছে উদ্দীপকের টোটাল ইনফরমেশন দিয়ে পুরা পথ যাইতে কত সময় লাগবে সেটা। এখন পুরা পথ যে যাবে বলতেছে, আমি পুরা পথ মানে সম্পূর্ণ পথটা কত সেটা আমার আগে জানতে হবে, কারণ আমি ঘতেও সেই সম্পূর্ণ পথটা ইউজ করে সময় বের করতে হবে। তো তাহলে শুরুতে আমি সেই সম্পূর্ণ পথটা বের করি, তারপর সম্পূর্ণ সময়টা আমি বের করব, মানে মোট সময়টা আমি বের করবো আর কি। তাহলে মোট পথটা কেমনে বের করব, আমি উদ্দীপকের যে কন্ডিশনগুলো দিয়ে দিচ্ছি সেখানের মধ্যে আমি দুইটা অংশে বিভক্ত করি। একটা অংশ হচ্ছে স্থির অবস্থা হতে 10 সেকেন্ডে এত বেগ প্রাপ্ত হয়েছে, মানে সমতরণে যেটা গেছে সেটাকে আমি প্রথম অংশ বললাম। এরপরে যেই অংশটাতে সমবেগে গেছে সেটাকে আমি বললাম দ্বিতীয় অংশ। তাহলে এবার একটু দেখি, প্রথম অংশ ইউ ইজ ইকুয়ালস টু কত, 0। প্রথম অংশ ইউ ইজ ইকুয়ালস টু কত, 0, স্থির অবস্থা থেকে গেছিল। প্রথম অংশগুলোকে আমি 1 দিয়ে প্রকাশ করতেছি, t1। প্রথম অংশের সময় কত লাগছে এটা ডাইরেক্ট বলেই দিছে, t1 ইজ ইকুয়ালস টু 10 সেকেন্ড। প্রথম অংশের জন্য শেষ বেগ কত, 72 কিলোমিটার পার আওয়ার, একটু আগেই বের করছিলাম, মিটার পার সেকেন্ডে কত আসে, 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমি S1 বের করি, মানে প্রথম অংশের জন্য অতিক্রান্ত দূরত্ব। তাহলে কি করব দেখেন, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, তাহলে সূত্র কোনটা ইউজ করব, S ইজ ইকুয়ালস টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। সেটাই মানে আমার যা ইনফরমেশন দেওয়া আছে আর যা ইনফরমেশন বের করতে হবে এইগুলো সমন্বয়ে যেই সূত্রটা আমি পাবো সেটাই আমি ইউজ করব, এই যে করলাম। তাহলে S1 ইজ ইকুয়ালস টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি, বসাই দিলাম 0 প্লাস 20 ডিভাইডেড বাই 2 ইন্টু 10 সেকেন্ড, পায়ে গেলাম 100 মিটার। অর্থাৎ এই যে প্রথম ইনফরমেশন যেটা দেওয়া আছে, প্রথম লাইন এই যেটা, এই প্রথম অংশের জন্য তার অতিক্রান্ত দূরত্ব হলো গিয়ে 100 মিটার। আর দ্বিতীয় অংশের জন্য অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমাকে বলেই দিছে, সেটা কত, 2 কিলোমিটার। তাহলে আমি বলতে পারি S2 ইজ ইকুয়ালস টু কত, দ্বিতীয় অংশ S2 ইজ ইকুয়ালস টু 2 কিলোমিটার বা 2000 মিটার। তাহলে মোট দূরত্ব কত, আমি এখানে লিখে দিলাম মোট অতিক্রান্ত পথ হচ্ছে S ইজ ইকুয়ালস টু S1 প্লাস S2। S1 পাইছিলাম 100 মিটার, S2 দেওয়া আছে 1000 মিটার, তাহলে এটাকে দুইটাকে যোগ করে দিলে কত হয়, 2100 মিটার গেল। আমি মোট অতিক্রান্ত পথ বা মোট দূরত্ব পেয়ে গেলাম। এবার মোট সময়টা বের করতে হবে। তাহলে প্রথম অংশের জন্য সময় লাগছে t1 10 সেকেন্ড, দ্বিতীয় অংশের জন্য সময় কত লাগছে সেটা বের করব, দুইটাকে যোগ করে দিলে মোট সময় পেয়ে যাব উদ্দীপক অনুযায়ী। বের করি, তাহলে দ্বিতীয় অংশে কি বলছে, এই শব্দটা দেখে আমাদের ম্যাথটা সহজ হয়ে গেছে। সেটা কি, দ্বিতীয় অংশে বলছে সমবেগে গেছে, তাহলে সূত্র কি হবে, S ইজ ইকুয়ালস টু ভিটি। এখন ভিটা কত, এই যে প্রথম অংশের যেইটা যে বেগটা শেষ বেগ ছিল, দ্বিতীয় অংশে সেই বেগটাই হচ্ছে কি তার সমবেগ। তাহলে আমি কি বলবো, S2 ইজ ইকুয়ালস টু ভি T2, সেখান থেকে আমি কি বের করবো, T2 ইজ ইকুয়ালস টু S2 বাই ভি। এখন S2 এর মান কিন্তু আমি বলা আছে কত, 2000 মিটার। ভি এর মান কত, ওই যে প্রথম অংশের শেষ বেগটাই দ্বিতীয় অংশের সমবেগ, সেটা কত 20 ms ইনভার্স 1 বসাই দিলাম। তাহলে T2ও আমি পাই গেলাম, T2 কত 100 সেকেন্ড। T1 ছিল 10 সেকেন্ড, T2 হয়েছে 100 সেকেন্ড, তাহলে দুইটাকে যোগ করে দিই, মোট সময় কত, T1 প্লাস T2 ইজ ইকুয়ালস টু 10 সেকেন্ড প্লাস 100 সেকেন্ড ইজ ইকুয়ালস টু 110 সেকেন্ড গেল। উদ্দীপক অনুযায়ী আমি ম্যাথের অর্ধেক করে ফেললাম, অর্থাৎ উদ্দীপকে আমাকে যা বলা হয়েছে সেই উদ্দীপক থেকে আমরা যে মোট সময় আর মোট অতিক্রান্ত পথ আমি নির্ণয় করে ফেলছি। মোট অতিক্রান্ত পথ হচ্ছে 2100 মিটার, মোট সময় হচ্ছে 110 সেকেন্ড গেল। এবার আমি ঘতে যা বলা হয়েছে, ঘতে কি বলছে, বলছে কি সাদেক উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে, উক্ত ত্বরণ মানে কোনটা, গতে যেটা আমি বের করছি সেটা, ওই ত্বরণের অর্ধেক ত্বরণে সে পুরা পথটা যাবে। সম্পূর্ণ পথ মানে কত, এই যে 2100 মিটার পুরাটাই সে উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে যাবে। 2100 মিটার পথ পুরাটাই সে উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে যাবে। অর্থাৎ উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণ মানে কি, 2 এর অর্ধেক মানে কত, 1। এই যে উদ্দীপকের উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণের সমস্ত পথ অতিক্রম করতে সময় লাগবে মনে করি টি প্রাইম। প্রথমটাকে তো আমি যেহেতু বলছি মানে উদ্দীপক অনুযায়ী মোট সময়কে বলছি আমি টি, তাইলে ঘ অনুযায়ী মোট সময়কে আমি বলতে চাচ্ছি টি প্রাইম। তাইলে আমি বলি ইউ ইজ ইকুয়ালস টু কত, শুরুতে তো যাত্রা শুরুতে তো 0ই ছিল, 0। এ ইজ ইকুয়ালস টু কত, ওই যে ওইটার অর্ধেক, কোনটা গতে যেটা পাইছি সেটার অর্ধেক, এই যে অর্ধেক। ইউ দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এস ও কিন্তু আমাকে দেওয়া আছে, টি বের করতে হবে। তাহলে আমরা কি করব, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, এস দেওয়া আছে, টি বের করতে হবে। তাহলে কি এস ইউ এ টি এগুলো দ্বারা কোন সূত্রটা আমরা পাই,
সেটা হচ্ছে s ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। বসাই দিই, s ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার বসাই দিলাম। তো বসাই দিলে কি হয় খেয়াল করেন, ইউ এর মান তো 0 বসাই দিলাম, আর হাফ এ টি স্কোয়ার, টি মানে টি প্রাইম আর কি। তো সেখান থেকে আমরা যদি মান বসাই দিই, এস এর জায়গায় 2100, এ এর জায়গায় 1, টি প্রাইম স্কোয়ার যেটা আছে, তো টি প্রাইমের মান বের করলে পাই হচ্ছে 64.8 সেকেন্ড। খেয়াল করেন, ঘ অনুযায়ী আমার মোট সময় লাগছে 64.8 সেকেন্ড। উদ্দীপক অনুযায়ী আমার মোট সময় কত লাগছে? উদ্দীপক অনুযায়ী আমার মোট সময় লাগছিল 110 সেকেন্ড। তাহলে দেখি বলেন কোনটাতে আগে পৌঁছাবে? যেটাতে কম সময় লাগছে সেটাতে আগে পৌঁছাবে, অর্থাৎ ঘতে যে ইনফরমেশন দিচ্ছে সেই অনুযায়ী সে আগে পৌঁছাবে। এই যে টিটা টি প্রাইমের চেয়ে বড়, অর্থাৎ টি প্রাইমটা টি এর চেয়ে ছোট। তার মানে ওরা যেটা বলছে সেটা সঠিক না। সাদেক উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণের সমস্ত পথ চললেও গন্তব্যে আগে পৌঁছাতো। গাণিতিকভাবে বিশ্লেষণ করলাম, গেল। আমরা পরের ম্যাথে যাই। এই ম্যাথটার কোয়েশ্চেন আমি নিজেই হাতে লিখে আনছি, এঁকে আনছি, অত উদ্দীপক ব্যাখ্যা দিই নাই, আমি মুখে বলবো, একটু খেয়াল করেন। খুবই কমন টাইপের, খুবই ইম্পর্ট্যান্ট, খুবই জনপ্রিয় কোয়েশ্চেন। সেটা কি টাইপটা বলি, আপনারা সবাই জানেন, সামনে একটা কি থাকে, ইঁদুর থাকে, পেছনে বিড়াল থাকে। বিড়ালটা গিয়ে ইঁদুরটাকে ধরতে পারবে কিনা, বা সামনে হরিণ থাকে, পেছনে বাঘ থাকে, দৌড়ায় গিয়ে ধরতে পারবে কিনা। অথবা একটা গাড়ি সামনে আছে, আরেকটা গাড়ি পেছনে আছে, দুইটা চলার সময় একটাকে অতিক্রম করবে কিনা, বা কতবার অতিক্রম করবে, করলে কত দূরে গিয়ে অতিক্রম করবে, করলে কত সময় পরে গিয়ে অতিক্রম করবে, বা কতবার অতিক্রম করবে, এই ধরনের কোয়েশ্চেনগুলো করা হয়। অথবা দুই ব্যক্তি দৌড় দিল রেসে, তারা পরস্পর চলার পথে কয়বার দেখা হবে, কত সময় পর দেখা হবে, কতবার দেখা হবে, কত দূরে গিয়ে দেখা হবে, কত সময় পর পর দেখা হবে, এই ধরনের কোয়েশ্চেনগুলো করে। সো আমি এটা নিয়ে এখন একটু আলোচনা করব, সবাই একটু মনোযোগ দিবেন। কোয়েশ্চেনটা আমি হাতে এঁকে আনছি, লিখে আনছি, বলি। কোয়েশ্চেনটা বলছে কি, বি অবস্থানে একটা গাড়ি স্থির অবস্থায় আছে। আমি লিখে দিলাম ইউ ইজ ইকুয়ালস টু 0। উদ্দীপকে আসলে এরকম ইউটিউব বলা থাকবে না, জাস্ট বাংলায় বলে দিতে পারে এক জায়গায় একটা গাড়ি অবস্থান করতেছে স্থির অবস্থায়। তো আমি সেটাকে এখানে চিত্রতে লিখে নিয়ে আসলাম আর কি। এই বি অবস্থান মানে এটাকে বলি বি গাড়ি, অথবা বি অবস্থানে থাকা গাড়িটা আমি বলি বি গাড়ি। বি গাড়িটা স্থির অবস্থায় আছে, ওদিক থেকে এই গাড়ি আসতেছে, বি গাড়িটা এখানে আছে, এই গাড়িটা এদিকে আসতেছে। যেই মুহূর্তে এই গাড়িটা কীভাবে আসতেছে, এই গাড়িটা সমবেগে আসতেছে, 15 ms/1 সমবেগে এই গাড়িটা আসতেছে। যেই মুহূর্তে এই গাড়িটা বি গাড়ির 20 মিটার পেছনে আসে, মানে এই দেখেন এটা মনে করেন বি গাড়ি, এই গাড়িটা আসতেছে। যেই মুহূর্তে এই গাড়িটা বি গাড়ির 20 মিটার পেছনে আসে, সেই মুহূর্তে বি গাড়িটা চলা শুরু করে। কিভাবে চলা শুরু করে? এ ইজ ইকুয়ালস টু 2 ms/2, মানে সমতরণে 2 ms/2 সমতরণে সে চলা শুরু করে। আচ্ছা, কোয়েশ্চেন কি? কোয়েশ্চেন হচ্ছে গাড়িদ্বয় পরস্পরের সাথে আদৌ দেখা হবে কিনা, বা মিলিত হবে কিনা, যদি হয় কয়বার হবে, যদি হয় কত দূরে গিয়ে হবে, যদি হয় কত সময় পরে গিয়ে হবে, এটাই। তো এই টাইপের কোয়েশ্চেন সবগুলো অলমোস্ট সেমই, জাস্ট আমি এই কোয়েশ্চেনটা সলভ করানো মানে অনলি এই ম্যাথটা সলভ করানো না, এই কোয়েশ্চেনটা আমি সলভ করাবো বেসিক ক্লিয়ার করার মাধ্যমে, এবং সেই বেসিক দিয়ে আপনারা এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবেন। কীরকম? শুরু করি। বেসিকটা কি এটা আমি একটু বলি। সেটা হলো দুইটা গাড়ি বাদ দেন, দুই ব্যক্তি বলেন, মনে করেন আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করব, তবে আমিও গতিশীল থাকবো, সেও গতিশীল থাকবে, দেখা হবে কিনা সেটা আমরা বের করব। মনে করি আমি বহদ্দারহাট থেকে আসবো, আরেকজন আসবে কোত্থেকে, জামালখান থেকে আসবে। বললাম আমাদের দুইজন গতিশীল, কেউ কারোর জন্য ওয়েট করব না, দুইজন চলা শুরু করছি দুই জায়গা থেকে, বহদ্দারহাট থেকে, আরেকজন জামালখান থেকে। কোন দিকে আসতেছি? চকবাজার মোড়। মনে করি চকবাজার মোড়ে আমাদের দেখা হবে কিনা সেটা আমরা নির্ণয় করব। এখানে কেউ কারোর জন্য কিন্তু ওয়েট করবে না। আমি বহদ্দারহাট থেকে আসতেছি, সে জামালখান থেকে আসতেছে। দুইজনই যদি চকবাজারে দেখা হইতে হয়, তার মানে কি দুইজনই একই সময়ে একই অবস্থানে অবস্থান করতে হবে না? মানে আমি মনে করেন যাত্রা শুরু করছি 4:40 মিনিটে, বিকাল 4:40 মিনিটে। আমি যদি চকবাজারে বিকাল 4:55 মিনিটে অতিক্রম করি,
আমার ফ্রেন্ড যে আমার সাথে দেখা করবে বলছে, মানে রানিং অবস্থায় দেখা হবে কিনা, সেও ঠিক সেম জামাল খান থেকে যখনই যাত্রা করুক না কেন, সেও ঠিক সেম 4:55 চকবাজার অতিক্রম করতে হবে, তাইলে আমাদের দেখা হবে। আদারওয়াইজ আমি আগে চলে গেলে ওর সাথে দেখা হবে না, বা সে আগে চলে আসলে আমার সাথে দেখা হবে না, বা সে পরে আসলে, মানে কেউ একজন আগে পরে হলে দেখা হবে না। এটা দ্বারা কি বুঝাইছি? এটা দ্বারা বুঝাইছি যে দুই ব্যক্তি বা দুইটা গাড়ি বা দুইটা যে কোনো বস্তু যদি পরস্পর দেখা হইতে হয় বা পরস্পর মিলিত হইতে হয়, দুইজনই একই অবস্থানে একই সময়ে অতিক্রম করতে হবে, মানে একই সময়ে দুইজন অতিক্রম করতে হবে, দুইজনের জন্য দুইটা টাইম হওয়া যাবে না। আমি এই যাত্রা শুরু করলাম মনে করেন 4:40, সেও যাত্রা শুরু করলো 4:40, আমি 15 মিনিট পর চকবাজার অতিক্রম করলাম, তার মানে 4:55 আমি চকবাজার অতিক্রম করতেছি, কিন্তু সে 20 মিনিট পরে, মানে 4:40 থেকে 20 মিনিট যোগ করলে কত হয়? 5টা বাজে সে চকবাজার অতিক্রম করতেছে। তাহলে আমার আর তার দেখা কিন্তু হবে না, কারণ আমরা দুইজন ভিন্ন ভিন্ন সময়ে একই জায়গা অতিক্রম করছি। তো এই ম্যাথগুলোর কনসেপ্টই হচ্ছে আমি টি বের করব, সময় বের করব। যদি দুইজনের জন্য একই অবস্থানে একই সময় পাই, তাহলেই কি হবে? তাদের দেখা হবে। আর যদি না পাই তাহলে দেখা হবে না। এখন সময় পাই মানে কি? আমি দুইজনের জন্য দুইটা ইকুয়েশন বের করব, সেই দুইটা ইকুয়েশনকে আমি সলভ করব, সলভ করে টি এর মান বের করব। এই ম্যাথের মেইন বেসিক হচ্ছে আমি টি এর মান বের করব। টি এর যতটা গ্রহণযোগ্য মান, এটাকে আমি বলি বৈধ মান বা গ্রহণযোগ্য মান পাবো, ততবার দেখা হবে বা মিলিত হবে। এখন আপনি বলতে পারেন স্যার টি এর জন্য গ্রহণযোগ্য বা বৈধ মান মানে কি? টিটা কি? টিটা হচ্ছে সময়। সময়ের জন্য গ্রহণযোগ্য মান কি? দেখি বলেন, সময়ের জন্য আমরা কোন মানটাকে গ্রহণ করতে পারি? অ্যান্সার হচ্ছে অঋণাত্মক। যদিও যারা মনে মনে অ্যান্সার দিচ্ছেন অনেকেই বলছেন মনে মনে হয়তো বা ধনাত্মক। অঋণাত্মক শব্দটা আপনাদের মাথায় তেমন একটা নাই, বা আপনারা এই শব্দটার সাথে ইউজ টু না, সেই জন্য আপনারা মনে করেন যে ধনাত্মক মানে হচ্ছে প্লাস, ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস। কিন্তু অঋণাত্মক বা ইংলিশে বলা হয় নন নেগেটিভ জিনিসটা কি? এই যে লিখে দিছি, টিটা হতে হবে নন নেগেটিভ। নন নেগেটিভ মানে হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকেই বলা হয় অঋণাত্মক। এখন আপনি বলতে পারেন স্যার টি ইজ ইকুয়ালস টু কি 0 হইতে পারে? হ্যাঁ, অবশ্যই হইতে পারে। টি ইজ ইকুয়ালস টু 0 মানে যাত্রা শুরুর সময়, গাড়িটা যখনই যাত্রা শুরু করতেছে বা দুইজন যখনই ঘটনা কাউন্ট করা শুরু করতেছি, সেটাই হচ্ছে কি টি ইজ ইকুয়ালস টু 0। সে ফর এক্সাম্পল আপনারা ক্লাসে বসে আছেন, আমি ক্লাসে ঢুকে মাত্র একটা চিৎকার দিলাম, আমার স্টপ ওয়াচ তখনই স্টার্ট করলাম, স্টপ ওয়াচে তখন কি দেখাবে? 0, মানে শুরুতেই টি ইজ ইকুয়ালস টু 0 সময়ে আমি কি আওয়াজ করছি, এটাই বলা যায়। অর্থাৎ যখনই যাত্রা শুরু করবে আমরা স্টপ ওয়াচে দেখি 000, সেটা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ড। এরপরে স্টার্ট করলে দেখবেন টি ইজ ইকুয়ালস টু 1, 2, 3, 4, বা এখানে তো আসলে ফ্র্যাকশনও আছে 1.1, 1.2 এরকম মিলি সেকেন্ডও থাকে। যাই হোক, মানে যাত্রা শুরুর সময়টাই হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 0। তার মানে দুইটা গাড়ি যদি পরস্পর টি ইজ ইকুয়ালস টু 0 সময়ে মিলিত হয়, তার মানে কি তারা যাত্রা শুরুর সময় এক জায়গা থেকেই যাত্রা শুরু করছে, তাই তো তারা মিলিত হয়েছে। যাত্রা শুরুর সময় মিলিত হওয়া মানে কি দুইজনই এক জায়গা থেকেই যাত্রা শুরু করছে। গেল। আমি কিন্তু এখানে ম্যাথ যা করাচ্ছি আপনারা ম্যাথের দিকে মেইনলি ফোকাস করবেন না, আমার কথাগুলোর দিকে বেশি ফোকাস করবেন। কারণ আমি একটা ম্যাথ করানোর সময় যা যা বেসিক দিই সেগুলো দিয়ে আপনি আরও 10টা ম্যাথ সলভ করতে পারবেন। কিন্তু আপনি যদি অনলি ম্যাথের জন্য বসে থাকেন আর স্যারে বাকি যেই কথাগুলো বলতেছে সেগুলো যদি বাইকা কথা মনে করে আপনি স্কিপ করে যান, তাহলে অনলি এই ম্যাথটা সলভ করতে পারবেন, পরীক্ষায় কোয়েশ্চেন ঘুরে দিলে আর অ্যান্সার করতে পারবেন না। আমার ক্লাসের ক্রাইটেরিয়া হচ্ছে সেটা। আমি ম্যাথ করাবো 4টা থেকে 5টা, কিন্তু এমনভাবে জিনিসগুলো পড়ানোর চেষ্টা করবো যাতে এগুলো দিয়ে আপনি 100-200টা ম্যাথও সলভ করে ফেলতে পারেন। তাই ম্যাথ করানোর মাঝে আমি যেই বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করি সেগুলো একটু বেশি ফোকাস করবেন, কারণ আমার মেইন ক্লাস হচ্ছে সেইগুলোই। এই ম্যাথগুলো হচ্ছে জাস্ট এক্সাম্পল, আমার মেইন ক্লাস হচ্ছে আমি যেই মুখে কথাগুলো বলতেছি সেই কথাগুলো। তো এগুলো যারা নোট করতে চান তারা নোট করবেন, অফলাইনে ক্লাস করলেও নোট করবেন, অনলাইনে ক্লাস করলে পজ করে যার যেভাবে করে নোট যত ভালো হবে তার রেজাল্ট ততই ভালো হবে, তখন দেখতে পারবেন। তো যেটা বলতেছিলাম যে সময়ের সাথে সাথে আমরা যদি টি বের করতে চাই, টি এর জন্য গ্রহণযোগ্য যতটা মান পাবো আমি দুইটা ইকুয়েশন বের করব দুইজনের জন্য, দুইটা ইকুয়েশনকে সলভ করে আমি টি বের করব দুইজনের জন্য। এমন টি যদি পাই যে গ্রহণযোগ্য টি যতটা পাবো তারা ততবার মিলিত হবে। একটা পাইলে একবার মিলিত হবে, দুইটা পাইলে দুইবার মিলিত হবে, তিনটা পাইলে তিনবার মিলিত হবে। একটাও যদি টি এর গ্রহণযোগ্য মান না পাই তাহলে তারা একবারও মিলিত হবে না। এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। এবার আমরা ম্যাথে চলে যাই। দেখি, আমি বি বস্তুটার জন্য আগে নিই, বি গাড়িটার জন্য আগে নিই। আমি এখানে শর্টকাটে লিখছি, এখানে কোনো বাংলা ব্যাখ্যা দিই নাই, বাংলা যা লেখার সেগুলো আপনারা লিখবেন। আমি এখানে জাস্ট শর্টকাটে ইউভি এভাবে করে দিয়ে দিছি আর কি। যাই হোক, আমি প্রথমে বি এর জন্য বলি। মনে করি, আচ্ছা শুরুতে বলি, মনে করি এই বি গাড়িটা যখন এখান থেকে
এখানে আসছে, মানে সি অবস্থানে এসে ওরা দুইজন মিলিত হয়েছে। মনে করি এ আর বি গাড়ি পরস্পর এই সি বিন্দুতে এসে মিলিত হয়েছে। তাইলে আমি যদি বলি বিটা আর সি, মানে বি আর সি এর মধ্যকার দূরত্ব যদি হয় এক্স, দেখেন বি গাড়িটা অতিক্রম করছে তাহলে কত এক্স, আর তাহলে এ গাড়িটা কত অতিক্রম করছে এক্স প্লাস 20। তার মানে বি গাড়িটা এক্স পরিমাণ অতিক্রম করতে যেই সময় লাগছে, এ গাড়িটাও এক্স প্লাস 20 মিটার অতিক্রম করতে ঠিক সেম পরিমাণ সময় লাগতে হবে, একটু এদিক ওদিক হলে হবে না। অর্থাৎ আমরা দুইটা ইকুয়েশনের জন্য টি সেম ধরে নিয়ে ম্যাথ করব, টি এর যতটা গ্রহণযোগ্য মান পাবো ততবার মিলিত হবে, একটা পাইলে একবার, দুইটা পাইলে দুইবার, একটাও যদি না পাই তাহলে একবারও মিলিত হবে না। আচ্ছা গেল, তাহলে দেখি বি এর জন্য যদি বলি তাহলে বি কত অতিক্রম করছে, মানে এখান থেকে এইটুক যাওয়ার জন্য ক্যালকুলেশন করবো যে তাহলে বি কত অতিক্রম করছে। যাই হোক বি এর ইউ কত, ইউ হচ্ছে 0, কারণ সে স্থির অবস্থা হতে যাত্রা শুরু করছিল। এ কত, মানে ত্বরণ কত 2 ms ইনভার্স 2 গেল সমত্বরণ। আর এস ইজ ইকুয়ালস টু কত, এস ইকুয়ালস টু এক্স, এস ইজ ইকুয়ালস টু কত এক্স পরিমাণ অতিক্রম করছে, কারণ এই যে বিটা এক্স পরিমাণ অতিক্রম করছে। আর টি টি বি বলতেছি, মানে বি এর সময়টাকে ধরে নিলাম টি, এটাকেও টি ধরে নিছি, একেও এর জন্য সময়টাকে টি ধরে নিব, তারপর ওই টি এর মান বের করব। ক্লিয়ার গেল। এগুলো আমি আপনাকে আসলে না বুঝাইলেও আপনারা পারেন ম্যাথটা, কিন্তু আমি বুঝাচ্ছি কারণ এইটা দিয়ে আমাদের আরও পরে ম্যাথ সলভ করার প্রয়োজন হবে। দেখেন এই কনসেপ্টটা দিয়ে তাহলে আমরা ইউ এ এস টি এগুলোর সাথে সম্পৃক্ত ইকুয়েশন কোনটা আমাদের জানা আছে, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে বসাই এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস এর জায়গায় বসাইলাম এক্স, ইউ তো 0 তাই ইউটিটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, যাই হোক 0 বসাই দিলাম। হাফ এর জায়গায় বসাইলাম কত, ওই যে 2 আর টি স্কোয়ার, ক্যালকুলেশন করে একটা ইকুয়েশন আসে, সেটা হচ্ছে কি এক্স ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার, এক্স ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার আসে। এটা হচ্ছে 1 নং ইকুয়েশন, মানে আমি এই যে বি থেকে যেটা পাইছি সেটাকে আমি বলতেছি 1 নং ইকুয়েশন। আচ্ছা এবার এ থেকে কি পাই সেটা একটু দেখি। আচ্ছা এ থেকে কি পাবো, এ থেকে এই শব্দটা দেখে আমি বুঝে যাচ্ছি কি পাবো, সমবেগ। তাহলে এর জন্য আমার কি লাগবে, এস ইকুয়ালস টু ভিটি সূত্রটাই লাগবে। আচ্ছা আগে ইনফরমেশনগুলো তুলে ফেলি। এর জন্য এস, আপনারা এগুলোকে এস এ ভি এ টি এ বলতে পারেন, এগুলোকে ইউ বি এ বি এস বি বলতে পারেন। আমার এরকম এ বি বলতে পছন্দ না, তাই আমি বি বলে আলাদা করে ইনফরমেশন তুলে ফেলছি, এ বলে আলাদা করে ইনফরমেশন তুলে ফেলতেছি। আপনারা যা মন চাই ওভাবে করবেন। ম্যাথটা আমি সলভ করাচ্ছি, জাস্ট ম্যাথের সলভের প্রসেসটা দেখেন, বাংলা লেখা ইংলিশে কী টার্মে কীভাবে প্রকাশ করবেন সেটা আপনাদের বিষয়। তাহলে এস ইজ ইকুয়ালস টু কত এক্স প্লাস 20, ভি ইজ ইকুয়ালস টু কত এই যে 15 ms ইনভার্স 1, 15 ms ইনভার্স 1। টি এ কত, টি একেও আমি কি ধরবো টি ধরবো, কারণ বি এর জন্য আমি সময় ধরছি টি, এর জন্য সময় ধরবো আমি কত টি। আচ্ছা গেল, এবার বসাই দিই এস ইকুয়ালস টু ভিটি, এস এর জায়গায় বসাইছি এক্স প্লাস 20 আর ভি এর জায়গায় 15 ইন্টু টি, তাহলে গেল। এটাকে দিলাম 2 নং ইকুয়েশন। এবার খেয়াল করেন আমি 1 নংয়ের থেকে এই এক্স ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার এই মানটা যদি আমি এখানে বসাই দিই, এক্স ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় এটা। ওকে, এবার এই ইকুয়েশনটা দাঁড়াইলে আমরা সেটাকে এবার 15টিকে এদিকে পক্ষান্তর করে এটা সলভ আনতে পারি, এইটা একটা ইকুয়েশন নিয়ে আসতে পারি। এটা হচ্ছে কি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটা সলভ আপনারা সবাই পারেন, না পারলে শিখে নেবেন। দ্বিঘাত সমীকরণ সলভ করার উদ্দেশ্য কিন্তু আমার না, আমি ফিজিক্স ক্লাস করাতে আসছি, হায়ার ম্যাথ ক্লাস করাতে আসি নাই। তাই আমি এটার মিডল টার্ম কীভাবে করে, ক্যালকুলেটারে কীভাবে সলভ করে সেটা নিয়ে আমি আলোচনা করব না, সেটা আপনারা ম্যাথ টিচারের কাছ থেকে শিখে নেবেন। এটা মিডল টার্ম করেন অথবা ক্যালকুলেটর করেন অথবা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে করেন, এটা আপনাদের বিষয়। যে ইকুয়েশন দিয়ে করেন না কেন করে টি এর 2টা মান পাবেন, কারণ দেখেন টি এর পাওয়ার আছে কত, টি এর পাওয়ার আছে কত, টি এর পাওয়ার আছে 2, এই যে টি এর পাওয়ার আছে 2, তাহলে সমাধানও পাবেন কয়টা 2টা, এই যে পাইলাম। ক্যালকুলেটর বসাই করে দেখেন টি ইজ ইকুয়ালস টু এত আসে 1.47 সেকেন্ড 13.52 সেকেন্ড, অর্থাৎ টি এর আমি সলভ পাইয়া গেছি 2টা। এবার সেই 2টার মধ্যে কয়টা সময়ের জন্য গ্রহণযোগ্য মান, কয়টা, 2টাই সময়ের জন্য গ্রহণযোগ্য মান। দেখেন একটা হচ্ছে 1.47 সেকেন্ড, ঠিক আছে অঋণাত্মক পড়ছে, আরেকটা হচ্ছে 13.52 সেকেন্ড, সেটা অঋণাত্মক। তার মানে ওরা চলার পথে, আমি কিন্তু এখানেই অ্যান্সার পেয়ে গেছি, চলার পথে কয়বার মিলিত হবে, 2বার মিলিত হবে। একটা হচ্ছে এই যে যাত্রা শুরুর, মানে ও যাত্রা শুরুর এত সেকেন্ড পরে একবার, যাত্রা শুরুর এত সেকেন্ড পরে একবার, পাই গেছি।
গেল। তাইলে অ্যান্সার, একটা অ্যান্সার পেয়ে গেছি। কয়বার মিলিত হবে? 2বার মিলিত হবে। কত সময় পর মিলিত হবে? যাত্রা শুরুর 1.47 সেকেন্ড পরে একবার, যাত্রা শুরুর 13.52 সেকেন্ড পরে আরেকবার। এবার আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কত দূরে গিয়ে মিলিত হবে। তাহলে সেটা আমরা বের করি, এটা কোনো কোয়েশ্চেনই না। আমরা এক্স ইজ ইকুয়ালস টু কি পাই? টি স্কোয়ার না? এই এক্সটাই তো কত দূরে গিয়ে মিলিত হয়েছে, তাই না? ওই যে বি থেকে কত দূরে গিয়ে মিলিত হয়েছে সেটা হচ্ছে এই এক্স। তাহলে এই এক্স ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার পাই। তাহলে দেখেন আমি এক্স ইজ ইকুয়ালস টু টি স্কোয়ারের মধ্যে টি এর দুইটা মান বসাই দিই। একবার টি এর মান বসাই এটা 1.47 সেকেন্ড, আরেকবার বসাই এইটা বসাইলে আমি পাই x1, সেটা হচ্ছে 2.16 মিটার। আর যখন এটা বসাবো তখন পাই যাব কত? এই যে এটা x2, তখন x ইজ ইকুয়ালস টু 182.8 মিটার পাই। তবে মনে রাখতে হবে এই এক্সটা কোত্থেকে, আমি কোত্থেকে কাউন্ট করছি এক্সটা কিন্তু এই বি থেকে এক্স দূরত্ব বলছি আমি, তাই এখানে বলে দিতে হবে বি থেকে 2.16 মিটার দূরে গিয়ে একবার মিলিত হবে, বি থেকে 182.8 মিটার দূরে গিয়ে আরেকবার মিলিত হবে। তাহলে এ থেকে যদি জিজ্ঞেস করা হয় এ থেকে কত দূরে, তাহলে কেমনে বের করবো? এ থেকে হইলে কি হবে? অনলি এক্সের সাথে 20 যোগ করবেন। তাহলে 2.16 এর সাথে 20 যোগ করলে কত হয়? 22.16 মিটার দূরে, মানে এ থেকে 22.16 মিটার দূরে একবার মিলিত হবে। আর x2 এর সাথেও যদি ঠিক সেম 20 যোগ করেন তাহলে কি হবে? 182.8 প্লাস 20 ইজ ইকুয়ালস টু কত? 202.8 মিটার দূরে গিয়ে, কার থেকে? এ থেকে 202.8 মিটার দূরে গিয়ে আরেকবার মিলিত হবে। গেল। এই পুরো ম্যাথটা 2 মিনিট দেখেন আপনারা, কারণ এইটার সাথে আমাদের পরবর্তী ক্লাসে হোক বা এর পরের ম্যাথ হোক আমাদের কানেক্টেড থাকবে। সেই জন্য এই পুরো ম্যাথটা 2 মিনিট আপনারা একটু রিক্যাপ করেন। এবার আমরা আরেকটা ম্যাথে যাই, প্র্যাকটিস করার জন্য নিছি আমরা। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। কি বলছে একটু দেখি, চিত্রটি লক্ষ্য করো। আচ্ছা, প্রতিটি গাড়ি সামনের দিকে গতিশীল। কয়টা গাড়ি আছে? 1, 2, 3টা, মানে এ বি সি, তিনটা গাড়ি হচ্ছে সামনের দিকে গতিশীল। আচ্ছা, এ ও বি গাড়িদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 60 মিটার, মানে এটা আর এটা, এই ডিস্টেন্সটা হচ্ছে বলা হয়েছে কি 60 মিটার। আচ্ছা, কোনো সমস্যা নেই, 60 মিটার। এখন বলছে বি ও সি গাড়ির মধ্যকার দূরত্ব 50 মিটার, মানে বি আর সি এই ডিস্টেন্সটা বলে দেওয়া হয়েছে কি 50 মিটার। এ আর বি গাড়ির মধ্যকার দূরত্ব হচ্ছে 60 মিটার, বি আর সি গাড়ির মধ্যকার দূরত্ব 50 মিটার। আচ্ছা, কোনো সমস্যা নেই। এরপরে গতে বলছে অষ্টম সেকেন্ডে এ ও বি গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত। এটা আমি আর বের করে শিখাবো না, এই খুব ইজিলি করতে পারবেন। এ গাড়ির জন্য অষ্টম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কেমনে করবেন? এই গাড়িতে আমার সমবেগ দিয়ে দিছে, যাই হোক এস ইকোয়াস টু ভিটি সূত্র। তাহলে সেখানে টি ইজ ইকোয়াস টু একবার বসাবেন কত? 8, আরেকবার বসাবেন কত? তার চেয়ে 1 কম, মানে 7। তাহলে এস 8 পাবেন, এস 7 পাবেন, একটা থেকে একটা বিয়োগ করে দিবেন, অ্যান্সার শেষ। এবং সেটা অ্যান্সার ইজিলি দেখেই বোঝা যাচ্ছে সমবেগ যেহেতু প্রত্যেক সেকেন্ডে 12 মিটার পার, মানে 12 মিটার করে অতিক্রম করতেছে, তখন দেখবেন এস 8 মাইনাস এস 7 করলে 12ই আসে, 12 মিটার আসে। আচ্ছা, আর বি এর জন্য সেম, ইউ দেওয়া স্থির অবস্থান হতে এত সমতরণে গেছে, তাহলে সেখানে ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, টি এর জায়গায় একবার বসাবেন কত? 8, আরেকবার বসাবেন 7, তাহলে এস 8 পাবেন, এস 7 পাবেন, একটা থেকে একটা বিয়োগ করলে 8তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাবেন। আর যদি এমসিকিউতে আসতো তাহলে ডাইরেক্ট ওই সূত্রটা ইউজ করতে পারবেন, এস টি তম ইজ ইকুয়ালস টু কত? ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, সেখানে টি এর জায়গায় 8 বসাই দিলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবেন। অথবা এভাবে সিকিউ করে আপনি রাফে বা ক্যালকুলেটারে ওই শর্টকাট সূত্রটা ইউজ করবেন, করে দেখবেন দুইটা অ্যান্সার মিলে কিনা। যদি দেখেন যে ওইটার সাথে আপনার খাতায় যেটা করছেন সেটা মিলে নাই, তার মানে আপনি খাতায় ভুল করছেন, কারণ ওই সূত্রটা হচ্ছে একদম কি সঠিক সূত্র, যেটা শর্টকাট না, মানে ডাইরেক্ট টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বে যে সূত্র আমি দিছি সেই সূত্রটা সঠিক সূত্র, সেখান থেকে আপনি যেই মানটা পাবেন বা যেই অ্যান্সারটা পাবেন সেটা সঠিক অ্যান্সার। আচ্ছা, যাই হোক গেল। আমার উদ্দেশ্য হচ্ছে ঘটা করা। ঘতে কি বলছে একটু দেখেন, এ বি ও সি মানে তিনটা গাড়ি তিনটি একই সময়ে পাশাপাশি থাকতে পারবে কি না। আচ্ছা, এবার আমি এটা নিয়ে একটু আলোচনা করি, গাড়ি তিনটা একই সময়ে পাশাপাশি থাকতে পারবে কি না। তো এটা কিভাবে করব? এটার সাথে আগের ম্যাথটার পার্থক্য কি? সেটা হচ্ছে আপনি বলতে পারেন স্যার আগের ম্যাথটাতে তো আপনি দুইটা বস্তু দিছিলেন, দুইটা বস্তুর জন্য দুইটা ইকুয়েশন আনছি, দুইটা ইকুয়েশনকে সলভ করে টি এর মান পাইছি, যতটা বৈধ পাইছি ততবার মিলিত হয়েছে, একটা পাইলে একবার, দুইটা পাইলে দুইবার, একটাও না পাইলে একবারও না। কিন্তু স্যার এখানে তো বস্তু দিয়ে দিয়েছেন তিনটা, এখন কি করব? তিনটার জন্য তিনটা ইকুয়েশন আনবো? তো এসসি, যেহেতু এই ক্লাসটা এসএসসির আমি করাচ্ছি, তো এসএসসিতে কিন্তু আপনি
তিনটা ইকুয়েশন সলভ করার নিয়ম আপনি জানেন না। আপনাকে যদিও ম্যাথে শিখাবে দুইটা ইকুয়েশন কীভাবে সলভ করতে হয়, কিন্তু তিনটা ইকুয়েশন কীভাবে সলভ করতে হয় সেটা আপনি জানেন না। আচ্ছা স্যার, যেই স্যার কোয়েশ্চেন করছেন উনি ভালো দেখেই কি করছেন যে তিনটা বস্তু দিচ্ছেন। যদি মাস্টার আমি হইতাম, কোয়েশ্চেন আমি করতাম কি 5টা বস্তু, মনে করেন 5টা গাড়ি দিয়ে দিছি, তখন কি করবেন? 5টার জন্য 5টা ইকুয়েশন নেবেন, সলভ করতে পারবেন? পারা যাবে না কিন্তু, বা আপনি করতে গেলে ভুল হবে বা বিশাল বড় হয়ে যাবে ম্যাথটা। তাইলে কি করব? আচ্ছা তাইলে কি করবো এবার একটু দেখি। আমি 2টা বস্তু দিলে যেরকম পারি, 3টা দিলেও পারবো, 5টা দিলেও পারবো, 100টা দিলেও পারবো, 1000টা দিলেও পারবো। কিভাবে পারবো? ওই যে আগে যেটা করছি সেটার মতো করি। কীরকম? মনে করি 3টা গাড়ি, এই যে এই 3টা গাড়ি পরস্পর মিলিত হবে কিনা, বা 3 ব্যক্তি, আমি বলি 3টা গাড়ি না বলি 3 ব্যক্তি বললাম 3 ব্যক্তি কোনো একটা জায়গায় গিয়ে দেখা করবে কিনা বা মিলিত হবে কিনা। তা এখন যদি আমি 3 জনকে একসাথে নিয়ে কাজ করতে চাই তাহলে ঝামেলা। কিন্তু যদি আমি দুইটা নিয়ে কাজ করি, মানে শুরুতে আমি এই 3জন তো শুরুতে আমি এই 2জন নিয়ে কাজ করতেছি, মানে এই 2জন আগে দেখা করবে কিনা। যদি দেখা করে ওই সময়ে 3য় জনও দেখা করবে কিনা, তার মানে শুরু করব 2জনকে দিয়ে। যদি শুরুতেই 2জনের একজন দেখা না করে তাহলে আমার আর পরেরগুলোতে যাওয়ার প্রয়োজনই নেই। বোঝা গেছে? কেন? কারণ আমাকে কোশ্চেনে বলা হয়েছে 3 জনই মিলিত হইতে হবে, বা 3 জন বা 4 জন বা 5 জন যতজনই থাকবে সবাই মিলিত হইতে হবে। যদি কেউ একজন বাদই পড়ে এরপরে ম্যাথটা আর কন্টিনিউ করার দরকারই নেই, বলে দিব যে হ্যাঁ সবাই একসাথে মিলিত হবে না, সেটা এখানেই বলে দিব। তার মানে আমি শুরু করব কয়জনকে নিয়ে? 2জনকে নিয়ে শুরু করব, 2টাকে নিয়ে। ওই 2জন যদি মিলিত হয় তাইলে 3য় জন আসবে। ক্লিয়ার? তাইলে ওই 2জন যদি মিলিত হয় তাহলে 3য় জন আসবে, তাহলে 3য় জনও যদি মিলিত হয় তারপর 4র্থ জন যদি আসে তারপর 5ম, এভাবে করে আমরা একটা অ্যাড করবো। তার মানে আমি শুরু করবো কাকে দিয়ে? 2জনকে দিয়ে। তো এই ম্যাথটাতেও আমি শুরু করতে পারি এই যে এ বি সি 3 জনকে দিয়ে আমি মোটামুটি কি করতে পারি, 3 জনের ক্ষেত্রে যে কোনো 2জনকে দিয়ে আমি শুরু করতে পারি। আচ্ছা এখন শুরু কাকে নিয়ে করব? আমি যে কোনো 2জনকে নিয়ে কিন্তু শুরু করতে পারি, তবে আমি পছন্দ করি এক সাইড থেকে মিলায় আসা। মানে আমি প্রথমে ওই লাস্টে যে আছে তার সাথে তার সামনের জনকে নিয়ে আগে তুলনা করব, তারপর বাকি জনকে তুলনা করব। আপনি বলতে পারেন স্যার আমি এ আর বিকে নিব না, আমি এ আর সিকে নিব। নেন, কোনো সমস্যা নাই, অ্যান্সার কিন্তু ঠিকই মিলাইতে পারবেন, কিন্তু একটু প্যাচ লেগে যাবে। যদি মাঝখানে একজনকে বাদ দিয়ে আর 2জনকে নেন তখন দেখা যাবে এদিকে প্লাস করতে হবে ওইদিকে মাইনাস করতে হবে, অনেক ঝামেলা হয়ে যায়। তাই আমি পছন্দ করি হচ্ছে একদম লাস্টের গাড়িটা, তারপর গাড়িটা, এই 2টাকে আমরা তুলনা করব, তারপর গিয়ে এটা আসবে। তারপর যদি আরেকটা থাকে তখন তারপর আরেকজন, তারপর আরেকটা থাকলে তারপর আরেকজন, এভাবে করে আমরা অ্যাড করব। তাহলে শুরু করব কাকে নিয়ে? এ আর বিকে দিয়ে শুরু করি। ওই যে এ আর বিকে দিয়ে দেখেন শুরু করলে ওই একটু আগে যে ম্যাথটা করেছি সেটার মতোই হয়। কি বলছে খেয়াল করেন, এ কে বলছে সমবেগে আছে, বি স্থির অবস্থান হতে এত সমতরণে যাচ্ছে, এবং এ আর বি এর দূরত্ব কিন্তু আমাকে জানাই দিছে, সেটা কত? 60 মিটার। তাহলে একদম হুবহু আগের ম্যাথটার মতোই। সিকে এবার ভুলে যায়, আমি মনে করি সি নাই, সিটাকে সাময়িকভাবে আমি ভুলে গেলাম, তাহলে দেখেন সিকে যদি ভুলে যাই, এবার বলি মনে করি বিটা এক্স দূরত্ব গিয়ে এ এর সাথে মিলিত হয়েছে, বি গেছে এক্স দূরত্ব, তারপর এ এর সাথে মিলিত হয়েছে, তাহলে এ কতটুক যাবে? এ যাবে এক্স প্লাস কত? 60। তাহলে সেটাই করি আমরা। প্রথমে করি হচ্ছে এই যে দেখেন এ ও বি এর ক্ষেত্রে বিকে দিয়ে আমি শুরু করলাম। বি এর ক্ষেত্রে কত? বি এর ক্ষেত্রে আমার ইউ দেওয়া আছে কত? আচ্ছা আমি এখানে ইউগুলো লিখি নাই, এগুলো আপনারা লিখে ফেলবেন। এখানে একটু বলে দিই, ইউ কত? স্থির অবস্থান থেকে, তাই 0, ms ইনভার্স 1, এগুলো আপনারা লিখবেন, আমি এখানে শর্টকাটে করার জন্য লিখি নাই আর কি। এ এর মান দিয়ে দিছে কত? 2 ms ইনভার্স 2 সমতরণ, 2 ms ইনভার্স 2 সমতরণ। তারপর এস কত? এস ইজ ইকুয়ালস টু এক্স। এবার টি, 2জনের জন্য কিন্তু টি সেম ধরবো, তারপর টি এর সলভ করে টি এর মান বের করবো, যতটা বইতে পাবো ততবার মিলিত হবে। একটা পাইলে একবার, 2টা পাইলে 2বার, একবারও না পাইলে একবারও মিলিত হবে না, সেটাই। তাহলে দেখি সূত্র কোনটা ইউজ করবো? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, বসালাম এস এর জায়গায় বসালাম এক্স, ইউ তো 0 তাই এই পুরোটা 0 হয়ে যাবে, হাফ এ এর জায়গায় বসালাম 2 আর টি এর জায়গায় টি বসে পায়ে গেলাম একটা ইকুয়েশন, সেটা কত? ঠিক আমরা ইয়েলো কালার দিয়ে দেখাই, এই যে এক্স ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার, এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। কার থেকে পাইছি আমি? ওই যে বি থেকে পাইছি, বি এর ক্ষেত্রে। এবার আমি এ এর ক্ষেত্রে নিই, এটা কিসে যাচ্ছে?
সমবেগে যাচ্ছে, আশা করি দেখতেছেন আপনারা লেখা আছে এটা কিসে যাচ্ছে, সমবেগে। তাহলে এ যদি সমবেগে যায় তাহলে সূত্রটা কি, এস ইজ ইকুয়ালস টু ভিটি। তাহলে এস ইজ ইকুয়ালস টু যদি ভিটি হয়, এস এর জায়গায় কত বসাবো, এক্স প্লাস 60, আর বি এর জায়গায় কত বলে দিচ্ছে 12 ইন্টু টি। এবার ঠিক সেম ওই যে এখানে এক্স ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার পাইছি, তাহলে এক্সের জায়গায় আমি টি স্কোয়ার বসাই দিলাম, একটা ইকুয়েশন পাইলাম। এটাকে এদিকে মানে 12টিকে এদিকে পক্ষান্তর করলে -12টি হয়, এটা একটা ইকুয়েশন চলে আসে, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এইটার সমীকরণের সমাধান আপনারা শিখে নেবেন ম্যাথ টিচারের কাছ থেকে, ক্যালকুলেটরে হোক, মিডল টার্ম হোক, কোয়াড্রেটিক ইকুয়েশন হোক, যেমনি হোক না কেন। তো আমি বলে দিচ্ছি এটার অ্যান্সার কী হবে। এইটাকে যদি আপনি সমাধান করেন, ক্যালকুলেটরে বসান কিংবা কোয়াড্রেটিক ইকুয়েশন করেন কিংবা মিডল টার্ম করেন, এখানে এই সমীকরণের কোনো বাস্তব সমাধান পাবেন না। অর্থাৎ এই সমীকরণটা দুইটা যেই অ্যান্সার আসবে, দুইটা টি এর যাই মান আসবে, সেগুলো বাস্তব সংখ্যা হবে না, সেগুলো কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা হবে। অবাস্তব সংখ্যা কি, কাল্পনিক সংখ্যা কি, সেগুলো আপনারা এইচএসসি ফার্স্ট ইয়ারে এইচএসসি সেকেন্ড ইয়ারে হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে চ্যাপ্টার নাম্বার 1-এ আপনারা পড়বেন অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। হ্যাঁ, সেকেন্ড ইয়ারেই পড়বেন। তো অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা আসবে, সেটা কি আমার জানার দরকার নাই, কিন্তু এখান থেকে আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়ে যাচ্ছি, যেহেতু সমীকরণের বাস্তব কোনো মূল নাই, অর্থাৎ টি এর যেই দুইটা মান পাবেন সেই দুইটাই হচ্ছে অবাস্তব সংখ্যা। এবার দেখি বলেন, সময় কি কখনো অবাস্তব সংখ্যা হতে পারে? হতে পারে না। তার মানে এই সমীকরণটার কোনো বাস্তব মূল নেই, মানে হচ্ছে এদের টি এর কোনো গ্রহণযোগ্য মান পাওয়া যাবে না। অর্থাৎ টি এর কোনো গ্রহণযোগ্য মান নাই, মানে হচ্ছে তারা চলার পথে এ আর বি একবারও দেখা হবে না। তাহলে এবার দেখেন ম্যাথটা কিন্তু সহজ করে দিয়েছে স্যারে। কীরকম? কারণ এ আর বি যেহেতু একবারও দেখা হয় নাই, তাহলে সিকে নিয়ে আমার আর কোনো টেনশন করার দরকারই নেই। কোয়েশ্চেনে বলছে এ বি সি তিনজন মিলিত হবে কিনা, শুরুতেই আমি দেখে ফেলছি এ আর বি এর কোনো কি হচ্ছে না, দেখা হচ্ছে না। তাহলে এ আর বি এর যদি কোনো দেখা না হয়, তাহলে সিটাকে আর আমার ক্যালকুলেশন করার প্রয়োজনীয় নাই। ঠিক আছে, সি আমি ক্যালকুলেশনে করবই না। গেল। তো আমি যেটা বলছিলাম, এই কোয়েশ্চেনটা আপনাকে যেই টিচার করছেন উনি নিতান্তই ভালো মানুষ দেখেই ম্যাথটা এত সহজ করে দিয়েছেন। যদি কোয়েশ্চেনটা আমি করতাম তখন দেখা যেত এই টি এর গ্রহণযোগ্য মান পাওয়া যাইতো একটা না দুইটা, ঝামেলা তখনই লাগতো। কোয়েশ্চেনটা যদি আমি করতাম তখন দেখতেন সমীকরণ সমাধান করে দেখা গেছে টি এর বৈধ মান পাওয়া গেছে দুইটা, ঝামেলাটা সেখানেই লাগতো। কীরকম ঝামেলা? কারণ দেখেন এ আর বি দুইজনই দুইবার মিলিত হয়েছে, তাহলে এবার সি ওই দুইবারের মধ্যে কয়বার মিলিত হয়েছে সেটা আবার বের করতে হবে। জিনিসটা মনে হয় বুঝেন নাই, আমি একটু বলি আবার। আমি যে বলছিলাম আমরা মনে করেন 4-5 জন ব্যক্তি দেখা করবে কিনা, 4-5 জন ব্যক্তি একসাথে কোনো জায়গায় দেখা করবে কিনা সেটা আমি নির্ণয় করতে চাই। তাহলে আমি ম্যাথগুলো কীভাবে শুরু করছি? প্রথম মনে করেন এই 5 জন, প্রথমে আমি 2 জন নিছি, ওই 2 জন যদি দেখা করে তৃতীয় জন আসবে, তৃতীয় জন যদি দেখা করে চতুর্থ জন যদি আসে পঞ্চম জন, এভাবে করে করে স্টেপ বাই যাব। তাহলে শুরুর দুইজনই যদি 5 বার দেখা করে ফেলে, তাহলে ওই 5 বার দিয়ে আবার তৃতীয় জনকে চেক করতে হবে না, ওই 5 বারের মধ্যে তৃতীয় জন কয়বার দেখা করে। যদি মনে করেন তৃতীয় জন দেখা করছে ওই 5 বারের মধ্যে 4 বার, তাহলে ওই 4 বারের মধ্যে চতুর্থ জন কয়বার দেখা করছে, এরকম করে করে স্টেপ বাই স্টেপ যাইতে হবে না। তার মানে কি, একের অধিকবার যখন দেখা করে ফেলবে তখন ঝামেলা লাগে না। তো এই ম্যাথটা যে আমি বললাম যে আমি কোয়েশ্চেন করলে সলভ করে দেখতেন যে টি এর মান আসছে 2টা, তার মানে এ আর বি 2 বার মিলিত হয়েছে। তাইলে এবার এ আর বি যে 2 বার মিলিত হয়েছে, সেই 2 বারের মধ্যে সি কতবার দেখা করছে সেটা আমার দেখতে হবে। এবার তাহলে করি, যেহেতু এই ম্যাথের মধ্যে স্যার এমনভাবে ইনফরমেশন দিয়ে দিছে যাতে বাস্তব মূল নাই সেভাবে ইনফরমেশন দিয়ে দিছে, আমি কোয়েশ্চেনটা করলে ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিতাম, চেঞ্জ করে দিলে দেখা যেত কি এইটাকে সমাধান করে টি এর 2টা মান আসতো। মনে করি সেরকম আমি চেঞ্জ করে দিছি, এখানে চেঞ্জ করতেছি না, মনে করি চেঞ্জ করে দিছি, চেঞ্জ করলে সলভ আসতো মনে করেন টি এর এই 2টা 3 সেকেন্ড 20 সেকেন্ড, মনে করি। আমি কিন্তু ইনফরমেশন এখানে চেঞ্জ করি নাই, কিন্তু কোয়েশ্চেনটা মনে করেন আমি আপনাকে দেওয়ার সময় চেঞ্জ করে দিলাম এবং আপনি এই ইকুয়েশনটাকে সলভ করছেন। সলভ করার পরে আমি এখানে লিখে দিচ্ছি দ্য ওয়ার্স্ট কেস সিনারিও। সবসময় আমি কোয়েশ্চেন করলে সবসময় ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করে পড়ানোর চেষ্টা করি, যাতে করে এক্সট্রিম লেভেলে কোয়েশ্চেন কঠিন করলেও যাতে আপনাকে আটকাইতে না পারে স্যার। দেখেন আমি লিখে দিলাম দ্য ওয়ার্স্ট কেস, মানে একদম জঘন্যতম যে সিনারিও হইতে পারে সেটাই দিছি আমি, যে 2 বার দেখা করে ফেলছে, এ আর বি 2 বার দেখা করে ফেলছে। এখন এ আর বি 2 বার যেহেতু দেখা করছে, সি ওই 2 বারের মধ্যে কয়বার দেখা করবে সেটা আমি নির্ণয় করব। আমি প্র্যাকটিস করার সাথে কিন্তু এরকম কঠিন জিনিসগুলো নিয়ে নিই। এবার দেখেন ধরে নিলাম 3 সেকেন্ড একবার দেখা করছে এ আর বি, 20 সেকেন্ড একবার দেখা করছে। এবার তাইলে ওই অবস্থানগুলো আমরা বের করে ফেলি।
দেখি সিটাকে আপাতত ভুলে থাকি, আমি এ আর বিটা ক্যালকুলেশন করি। দেখেন তাহলে এক্স কত, এ আর বি টি ইজ ইকুয়ালস টু 3 সেকেন্ড একবার দেখা করছে, 20 সেকেন্ড একবার দেখা করছে, তাহলে সেটার জন্য এক্স কত আসে সেটা দেখি। তাহলে এক্স এর মান কত, এই যে এক্স ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার, এই টি এর জায়গায় যদি আমি একবার 3 সেকেন্ড বসাই তাহলে আসে কত, 3 3 9 মিটার। আর যদি এই টি এর জায়গায় যদি আমি 20 সেকেন্ড বসাই তাহলে 2 2 4 কত হয়, 400 মিটার না, 2 2 4 0, হ্যাঁ 400 মিটার। একটা আসে হচ্ছে 9 মিটার, একটা হচ্ছে 400 মিটার, অর্থাৎ এ আর বি দুইজন দেখা করে 9 মিটার আর 400 মিটার দূরে। কোত্থেকে এই 9 মিটার আর 400 মিটার কোত্থেকে দূরে, এই যে দেখেন আমি কিন্তু এক্সট্রা কার থেকে কাউন্ট করছি, বি থেকে, অর্থাৎ বি থেকে 9 মিটার দূরে একবার দেখা হয়েছে, বি থেকে 400 মিটার দূরে গিয়ে আরেকবার দেখা হয়েছে। তাহলে দেখেন তো আমি চিত্রটা কিন্তু এখানে আঁকা আছে, এ আর বি এদের মধ্যকার দূরত্ব আমাকে কিন্তু কোশ্চেনেই বলে দিছে কত, 60 মিটার। আবার বি আর সি এর মধ্যকার দূরত্ব বলে দিছে আমাকে কত, 50 মিটার। এবার খেয়াল করেন আমাদের দেখা হয়েছে বলছি না আমি, কার এ আর বি এর দেখা হয়েছে 9 মিটার দূরে একবার দেখা, মানে বি থেকে 9 মিটার দূরে গিয়ে একবার দেখা হয়েছে, 400 মিটার দূরে গিয়ে একবার দেখা হয়েছে। তাহলে এবার 9 মিটারটা একটু মার্ক করি। দেখেন তো এ আর বি, এই যে বি থেকে 9 মিটার দূরে গিয়ে দেখা হয়েছে, তার মানে কি দেখেন তো এটা এই 50-এর চেয়ে ছোটো না, তার মানে 9 মিটারটা কি আসলে এই দাগের ভেতরে পড়ে গেছে না, মানে সি এর এই সাইডে চলে আসছে না। তার মানে এ আর বি এমন জায়গায় দেখা করে ফেলছে প্রথমবার যেখানে সি নাই, সি এর পর থেকে যাত্রা শুরু করছে, তাহলে কি সি ব্যাক আসবে না। তার মানে দেখেন এই যে প্রথমে 9 মিটার যেটা বলছি এটা আমি আবার বলতেছি, খেয়াল করেন বি আর সি এর ডিস্টেন্সটা আমার জানা আছে 50 মিটার, কিন্তু বি থেকে 9 মিটার দূরে গিয়ে এ আর বি মিলিত হয়ে গেছে, তার মানে এখানে গিয়ে মিলিত হয়ে গেছে। এই জায়গাটাতে সি আর ব্যাক করার চান্স নাই, কারণ সি এদিক থেকে এদিকে যাবে। তার মানে এই প্রথমে 9 মিটার মানে 3 সেকেন্ড, এই 3 সেকেন্ড যেটা বলছিলাম সেই 3 সেকেন্ডে এ আর বি দেখা করলেও সি সেখানে দেখা করবে না বা মিলিত হবে না। তাহলে এবার আরেকটা বাকি আছে 20 সেকেন্ড, সেটা একটু টেস্ট করে দেখি, সেটা কত, সেটা হচ্ছে 400 মিটার, বি থেকে 400 মিটার, তাহলে দিলাম মনে করি এখানে মিলিত হয়েছে বি থেকে 400 মিটার। আচ্ছা বি থেকে 400 মিটার দূরে গিয়ে এ আর বি মিলিত হয়েছে, তাইলে সি থেকে কত দূরে সেটা এই যে বের করি, বি থেকে সি এর দূরত্ব 50 আর এটা 400, তাহলে 400 থেকে 50 বাদ দিলে কত, সি 350 মিটার দূরে গিয়ে মিলিত হতেও পারে নাও হতে পারে, হবে বলবো না কিন্তু হতেও পারে নাও হতে পারে। তো এখন হবে কি হবে না সেটা আমরা কেমনে বের করবো, এই যে খেয়াল করেন সি এর জন্য ইনফরমেশন দিয়ে দিছে আমাকে, সি এর জন্য আমার ইনফরমেশন কি, ইউ ইকুয়ালস টু কত 4 ms ইনভার্স 1, এ ইজ ইকুয়ালস টু 1 ms ইনভার্স 2, এস ইজ ইকুয়ালস টু আমরা 350 মিটার বসাবো, যে কোনোভাবেই করা যেতে পারে, আমি একভাবে দেখাচ্ছি আর কি। এস ইজ ইকুয়ালস টু 350 মিটার আমি বসাইলাম, তাইলে টি বের করবো, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার থেকে টি বের করবো। যদি টি এর মান 20 সেকেন্ডের সমান হয়, সরি এটা আমি করে দিচ্ছি কেন, 20 সেকেন্ডের যদি সমান হয় তাহলে এ বি সি তিনজন দেখা করবে, যদি 20-এর চেয়ে কম হয় বা বেশি হয় তাইলে এ আর বি দেখা করবে কিন্তু সি সেখানে দেখা করবে না। তখন অ্যান্সারটা কী হবে, এখানে কি বলছে এ বি সি গাড়ি তিনটি একই সময়ে পাশাপাশি থাকতে পারবে কিনা, তখন অ্যান্সার হবে না, থাকতে পারবে না। যদি দেখি হ্যাঁ এসের জায়গায় 350, ইউ এর জায়গায় 4, এ এর জায়গায় 1 বসায়, টি এর মান আসছে কত 20 সেকেন্ড, তাহলে এ আর বি যাত্রা শুরুর 20 সেকেন্ড পরে দেখা করছে, সিও ওই অবস্থানে 20 সেকেন্ডেই গিয়ে উপস্থিত হয়েছে, তখন সেভাবে করে আমরা ম্যাথটা সলভ করে বলতে পারবো যে এ বি সি তিনজন যাত্রা শুরুর 20 সেকেন্ড পরে গিয়ে মিলিত হয়েছে। কত দূরে সেটা বলতে পারি, এ থেকে কত দূরে হবে 50, সরি এটা 60 ছিল প্লাস 400 মানে 460, আর বি থেকে কত, বি থেকে 400 দূরে, আর সি থেকে কত 350 মিটার দূরে, এটুকুই। তো আজকের ক্লাসে আমরা এটুকুই রাখতেছি, পরের ক্লাসে আমরা এগুলো নিয়ে আরও এক্সটেন্ড কিছু কোয়েশ্চেন দেখবো, এটুকু আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।